রোহিঙ্গাদের সহায়তা ও বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়াতে জাপানের প্রতি আহ্বান, প্রধান উপদেষ্টা জাতীয় সংস্কার সমর্থন পুনর্ব্যক্ত। পিআর পদ্ধতি নির্বাচনে দেশ স্বৈরশাসনে যাওয়ার আশঙ্কা দেখছে বিএনপি, ভোটার ও রাজনৈতিক দলসহ সবাই চায় সুষ্ঠু নির্বাচন। পুশিন নয়, ভারত থেকে হাসিনা ও তার দোসরদের ফেরত পাঠানোর দাবি এনসিপির, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ। সাভারে জুলাই আন্দোলনে শহীদ শ্রাবণের মায়ের কান্না এখনো থামেনি, শোক কাটেনি পরিবারে, হত্যাকারীদের ফাঁসির দাবি। এই রক্তের সাথে যেন সরকার বেইমানি না করে, যারা প্রকৃত খুনি তাদের যেন আল্লাহ ওদের বিচার করে। চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, পছন্দের প্রার্থীকে উত্তীর্ণ করতে বিশেষ সুবিধা, সিভিল সার্জনের দায়ী। এবং গুপ্তচর সন্দেহে বিপুল সংখ্যক আফগানকে ফেরত পাঠাচ্ছে ইরান, উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, বিতরণ নয় প্রত্যাবর্তন বলছে তেহরান। দেখছিলেন শিরোনাম, সংবাদ সকালে, সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। বাংলাদেশে বিনিয়োগ, মৎস্য খাত, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং শিক্ষা ও খেলাধুলা সহ যুব উন্নয়নে সহযোগিতা আরও জোরদার করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। অধ্যাপক ইউনূস বলেন, জাপান সবসময় বাংলাদেশের একজন নির্ভরযোগ্য বন্ধু। সম্প্রতি তার জাপান সফরে যে আন্তরিকতা ও আতিথেয়তা পেয়েছে, এতে গভীরভাবে আবেগ আপ্লুত তিনি। এ সময় মিয়াজাকি কাতসুরার বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার জাপানের অব্যাহত সহায়তায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং গণ অভ্যুত্থানের হতাহতদের প্রতি গভীর শোক জানান। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর দ্বিতীয় সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। তবে সরকারি চাকরি অধ্যাদেশের কোনো বিষয় সংশোধন হচ্ছে, যে বিষয়ে কিছু বলা হয়নি। এছাড়া 3 ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস এবং 2 এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পাশাপাশি পারমাণবিক জ্বালানি এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণে যৌথ কনভেনশনে সইয়ের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদ নির্বাচনের মতো এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার থেকে সরে এলো এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। গেল 26 জুন নীতিমালায় গ্যাজেট করা হলেও তা বৃহস্পতিবার প্রকাশ করা সংস্থাটি স্থানীয় সরকার নির্বাচনে ভোট কেন্দ্রে স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা 2025 জারি করে এমন সিদ্ধান্তে এসেছে কমিশন। 2023 সালে করা নীতিমালা ইভিএমে ভোটদানের জন্য আলাদা ভোট কক্ষ স্থাপন বিধান ছিল, যা এবারের নীতিমালা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএম এর কোনো ভোট কেন্দ্রে থাকছে না। এই প্রক্রিয়ার মধ্যেই সম্প্রতি সংসদ নির্বাচনে আইনি কাঠামো থেকে ইভিএমকে বাদ দেয় নির্বাচন কমিশন। এবার স্থানীয় সরকার নির্বাচনেও একই সিদ্ধান্ত এলো ইসি। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের নীতিগত সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো। বিভাগীয় শহরে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চের বিষয়েও একমত তারা। তবে দোসরদের রেখে বিচার বিভাগকে স্বাধীনতা দিলে ফ্যাসিস্টরাই সুবিধাভোগী হবে বলে দাবি করেছেন বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 9ম দিনের আলোচনায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা হয়। এজেন্ডায় থাকলেও বাদ পড়ে জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি। আলোচনা শেষে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরে রাজনৈতিক দলগুলো। যেটা রাষ্ট্রের সাথে রিলেটেড বা কমন অপরাধ আছে সেগুলো সুপারিশ করতে পারবে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেনস্টে যদি কোনো শাস্তি হয়, যেমন কারো পিতাকে কেউ হত্যা করল, এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে, তার ফাঁসি,
এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। ক্ষমা প্রদর্শনের যে বিষয়টিকে অবারিত এবং একই সাথে নিরঙ্কুশ করে রাখা হয়েছিল, সেই জায়গাটাতে অবশ্যই আইনের বিধিবিধান প্রয়োজন। আমরা নীতিগতভাবে একমত হয়েছি যে রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। কনস্টিটিউশনের আর্টিকেল 100-এর যে বিধানটা বর্তমানে আছে তার সাথে একটা বাক্য সংযোজন করার বিষয়ে সবাই একমত হয়েছে যে তবে রাষ্ট্রপতির এই ক্ষমতা সংসদে প্রণীত আইনের দ্বারা পরিচালিত হইবে। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়েও মতামত তুলে ধরেন দলগুলোর নেতারা। সবাই দীর্ঘ আলোচনার পরে আমরা এখন একমত হয়েছি যে সংবিধানে আমাদের ইউনিক একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এককেন্দ্রিক ঢাকায়, আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে। স্টেটের যে ইউনিটারি ক্যারেক্টার আছে সেটাকে ভায়োলেট করে যায়, এই যুক্তির বিপক্ষে গিয়ে বা এই যুক্তিকে পাশ কাটিয়েই যেন স্থায়ী বেঞ্চগুলো স্থাপন করা হয়, তার ব্যাপারে আমরা একমত হয়েছি। ঢাকার বাইরে প্রয়োজনীয় স্থানে শুধু বিভাগীয় হেডকোয়ার্টার হবে এমন কথা নাই, যেখানে সুপ্রিম কোর্ট উপযুক্ত মনে করবে সেই জায়গায় স্থাপন করতে হবে। এই বিষয়টা বাধ্যতামূলক করার জন্য আমার পরামর্শ ছিল এবং পরবর্তীতে একটা বিকল্প পরামর্শ দিয়েছি, সেটা হচ্ছে যদি পার্মানেন্ট বেঞ্চ করতে হয় হাইকোর্ট ডিভিশনের সংবিধানে পরিবর্তন এনে, সেই ক্ষেত্রে আমাদেরকে সুপ্রিম কোর্টের একটা আলোচনা সাপেক্ষে করা উচিত, বিকজ আমরা চাই বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছুক। প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগের ফ্যাসিস্টদের বিরুদ্ধে নেয়া সরকারের ব্যবস্থা যথেষ্ট নয়। তাদের ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটির জন্য ফিক্স করতে হবে, তাদের শুধুমাত্র চাকরি গেলে হবে না, তাদের ক্রিমিনাল অফেন্সের জন্য বিচারও করতে হবে। যদি আমরা সেটা নিশ্চিত করতে পারি তাহলে পরে অ্যাকচুয়াল ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কার্যকর হবে। আদারওয়াইজ এই ফ্যাসিস্টদেরকে বহাল রেখে আপার এবং লোয়ার জুডিশিয়ারিতে যতই আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি করি না কেন, সেটার বেনিফিশিয়ারি এরাই হবে। 3 দিনের বিরতি দিয়ে সোমবার আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক ও নিবন্ধন সংস্কার নীতিমালা নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে নীতিমালা প্রণয়ন করা ঠিক হবে না। কারো সঙ্গে আলোচনা ছাড়াই একতরফাভাবে এ নীতিমালা করার অভিযোগও করেন তিনি। নিয়াজ মুর্শিদের রিপোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির খসড়া টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন প্রযুক্তি সহ অনেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা নেই উল্লেখ করে তিনি বলেন, এতে বড় কোম্পানিগুলো সুযোগ নিতে পারে। বড় মোবাইল অপারেটররা একাধিক খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। এতে প্রতিযোগিতা কমে যাবে, ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে। এসএমইদের আর্থিক সংকটে পড়ার আশঙ্কা দেখা দেবে। ডিরেগুলেশনের নিয়ন্ত্রণ শিথিল পরে এসএমই, বিশেষ করে স্থানীয় আইএসপি বা ছোট টেলিকম অপারেটরদের সম্পদ ও দায়বদ্ধতা নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে। জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে এমন নীতি প্রণয়ন ঠিক হবে না বলেও জানান বিএনপি মহাসচিব। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে, বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। নীতি প্রণয়নে রাজনৈতিক দল বা জনগণের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানায় বিএনপি। এই টেকনোলজির সুফল যাতে জনগণের কাছে পৌঁছে, সেটাই তো আমরা চাই। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। ভোটার, রাজনৈতিক দলসহ সবাই সুষ্ঠু নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈরা শাসনের দিকে ঠেলে দেবে। আরও জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান কার্যালয়ে অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুশান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে দুই দেশের বিনিয়োগ, কৃষি, জাতীয় নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশকে সহযোগিতা করবে অস্ট্রেলিয়া। সবাই স্থিতিশীল নির্বাচন চায় বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে এখানে, ইলেকশন কমিশনের উপর একটা বড় ধরনের সহায়তা তারা করে এবং সেটা করছে ইতিমধ্যে এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায় এবং তার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এদিকে রংপুরে ড্যাব আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে। যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে, তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। এ পদ্ধতি স্থানীয় পর্যায়ে নেতা তৈরির প্রধান অন্তরায় হবে বলেও মনে করেন রিজভী। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যাচাইয়ের জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম ফরওয়ার। আর জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করে জুলাই যোদ্ধাদের ঐতিহাসিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এনআই নাহিদের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বশীলদের সভা হয়। সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লবে শহীদ পরিবারকে ক্ষতিপূরণ ও প্রত্যেক পরিবারের একজনকে চাকরি দিতে হবে। শহীদ পরিবারের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একজন করে কমপক্ষে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আহতদের পরিবারের পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর প্রধান অতিথির বক্তৃতায় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, স্থানীয় প্রতিনিধি না থাকায় লুটপাট বাড়ছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকার ছড়াছড়ি ও পেশি শক্তির লড়াই বন্ধ হবে বলেও মনে করেন তিনি। পিআর পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেখানে কোটি কোটি ভোটারের সঠিক প্রতিনিধিত্বের মূল্যায়ন হবে। নির্বাচনে কালো টাকা পেশি শক্তির প্রভাব মুক্ত হবে এবং পার্লামেন্টে দক্ষ যোগ্য পার্লামেন্টারিয়ানকে প্রত্যেকটি দল তার সিনিয়র তার যোগ্য দক্ষ সৎ নেতৃত্বকে পার্লামেন্টে পাঠিয়ে আমাদের পার্লামেন্টকে একটা রিচ পার্লামেন্ট, যারা আইন প্রণয়ন করবেন, যারা আইন প্রণেতা হবেন। এই পদ্ধতি পৃথিবীর প্রায় ৬০টির উপরে আধুনিক গণতান্ত্রিক দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয়। জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করে জুলাই যোদ্ধাদের ঐতিহাসিক স্বীকৃতি দেওয়ার দাবিও জানান জামায়াত নেতারা। উপস্থিত এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। পুশিন করতে হলে শেখ হাসিনা ও তার দোসরদের বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড়ে পদযাত্রা শেষে পথসভায় তিনি বলেন, কোনো সরকার সীমান্ত হত্যা বন্ধ করতে পারেনি। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে না বলেও জানান তিনি। আলিমুজ্জামান সাপনের রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিন নীলফামারী সৈয়দপুর থেকে কর্মসূচি শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার সকালে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত ও হাতিখানা বিহারী ক্যাম্প পরিদর্শন করেন তারা। পরে নীলফামারীর পথে পথে পদযাত্রা করে নেতারা। পদযাত্রা শেষে শহরের ডিসি মোড় এলাকায় পথসভায় যোগ দেন নেতারা। পথসভা থেকে ঘোষণা দেন চাঁদাবাজি ও দখলদারিত্ব রুখে দেয়ার। রাষ্ট্রের পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী সবার হয়ে কাজ করবে, কোন দলের কোন পক্ষের হয়ে কাজ করবে না। গণ অভ্যুত্থানের নেতারা এখনো জীবিত আছেন উল্লেখ করে দেশকে পুরনো ধারা নেয়ার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা হুঁশিয়ারি দিতে চাই যে 24-এর গণ অভ্যুত্থান যারা করেছে তারা কিন্তু এখনো জাগ্রত আছে, এখনো রাজপথে আছে। ফলে যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে, তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। পরে নীলফামারী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেয় নেতারা। পথে দেবীগঞ্জ বাজারে পঞ্চগড় ১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী সার্জিস আলমকে পরিচয় করিয়ে দেয়া হয়।
বিকেলে পঞ্চগড় পৌঁছে শহরের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে বক্তব্য রাখেন নেতারা। বলেন, যারা চাঁদাবাজি ও সিন্ডিকেট করছে তাদের আওয়ামী লীগের পথেই হাঁটতে হবে। আওয়ামী লীগ ভারতে পালানোর সুযোগ পেলেও আপনারা তাও পাবেন না। যারা এই চাঁদাবাজি করছেন, সিন্ডিকেট করছেন, আওয়ামী লীগ গেছে যে পথে, আপনারাও যাবেন সে পথে। আওয়ামী লীগ ভারতে যাওয়ার সুযোগ পেয়েছে, আপনারা সেটাও পাবেন না। পঞ্চগড়ের সমাপনী বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ভারত থেকে অবৈধ অভিবাসীর নামে বাংলাদেশে পুশিন করা হচ্ছে। যদি ফেরত দিতেই হয়, হাসিনা ও তার ফ্যাসিস্টদের বাংলাদেশে পাঠান, তাদের বিচার করা হবে। ভারত থেকে অবৈধ অভিবাসী বলে পুশিন করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি পাঠাতে হয় সেই শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিস্টদের বাংলাদেশে পাঠান, আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের বিচারের আওতায় তারা নিয়ে আসবো। দিনব্যাপী পদযাত্রায় উত্তরাঞ্চলের মানুষের নিপীড়ন নির্যাতনের পাশে থাকার আশ্বাস দেন শীর্ষ নেতারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, পঞ্চগড়। ঢাকায় জীবিকার তাগিদে কিংবা ভাগ্য বদলের আশায় প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন নিম্ন আয়ের মানুষ। আত্মীয়স্বজন কিংবা পরিবার পরিজন না থাকায় ইট পাথরে যান্ত্রিক এই নগরে অনেকেরই স্থান হয় ফুটপাত, বাস টার্মিনাল কিংবা রেল স্টেশনে। রোদ বৃষ্টি ঝড়ে তাদের ঠাঁই হয় খোলা আকাশের নিচে। ছিন্নমূল এসব মানুষের জীবনচিত্র তুলে ধরছেন সাদ আহমেদ। জীবন নিয়ে কত শত অভিযোগ আমাদের। প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব কষতে কষতে বিষণ্ণতায় ডুবে যাওয়া মানুষগুলোর কাছে উদাহরণ হতে পারে পলিথিন মোড়ানো এই মানুষটি। ঢাকা শহরে এরকম হাজারো মানুষ রয়েছে যাদের মাথা গোজার ঠাইটুকু পর্যন্ত নেই, যাদের ঘুমোতে হয় রোদ বৃষ্টি ঝড়ে এই রাস্তায় কিংবা ফুটপাতে। রাত তখন প্রায় 2টা। সারাদিনের কর্মব্যস্ততা শেষে আপনি আমি যখন নরম কোনো বিছানায় গভীর ঘুমে, তখন ভারী বৃষ্টিতে পলিথিন মুড়ি দিয়ে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছে কিছু মানুষ, যাদের কোনো পরিচয় নেই। পরিচয় একটাই, তারা ভাসমান। কাজের সন্ধানে শহরে আসা এসব মানুষগুলো আশ্রয়হীনের পাশাপাশি বঞ্চিত বেশিরভাগ মৌলিক চাহিদা থেকেও। গাড়ির প্রচণ্ড শব্দ তাদের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে না, কারণ ছিন্নমূল মানুষগুলো সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর ক্লান্তির ঘুমে আচ্ছন্ন। সোডিয়াম বাতির রাতের শহরে রয়েছে হাজারো মানুষের জীবিকার লড়াইয়ের ভিন্ন গল্প। পুরো শহর যখন ঘুমিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়, তখনও জেগে থাকে কিছু মানুষের স্বপ্ন। রাতের আলোতেই বেঁচে থাকার গল্প বুনে তারা। তাদের একজন মনু মিয়া। সকালে তাকে মহাজনকে জমা দিতে হবে ভাড়া, তাই পেটের তাগিদে বৃষ্টির মধ্যেই রিক্সা নিয়ে বের হয়েছেন তিনি। কাস্টমারই নাই বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে কে বেরিয়েব কোন? বাইরে কি করব, মহাজনের জমা আছে, নিজের পেট আছে, বাল বাচ্চা আছে না। এই যে কেবল বাইরে 2 খেপ মারছি, চালামো সকাল 12টা পর্যন্ত। ভাগ্য বদলের আশায় হবিগঞ্জ থেকে ছুটে আসা চা বিক্রেতার জীবনের গল্পটাও মনু মেয়ার মতো। রাতে বেশিরভাগ দোকান বন্ধ থাকায় কিছুটা বাড়তি বিক্রির আশায় সারা রাত ফুটপাতে বসে চা বিক্রি করেন তিনি। তো একটু ইনকাম বেশি হয়, বেচা কিনি হয় ভালো। কষ্ট তো হইব, কষ্ট ছাড়া কোনো আর কাজ নেই। ঢাকা শহরে ভাসমান মানুষের সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা না গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে, রাজধানীতে ভাসমান মানুষের সংখ্যা প্রায় 1.5 লাখ। ভাঙাগড়ার দুনিয়ায় ধনী গরিবের বৈষম্য দূর হয়ে সবার জন্য তৈরি হবে নিরাপদ ও ন্যূনতম সম্মান নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা, এমন প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। গণ আন্দোলনে চানখারপুলে 6 জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি হয়েছে। 14 জুলাই আদেশের দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, যা জুলাই আগস্টের কোনো মামলার প্রথম অভিযোগ গঠন হতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এদিন 8 আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে যুক্তি তুলে ধরে আসামিপক্ষ। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম রেড জোন ছিল রাজধানীর চানখারপুল। 5 আগস্ট সরকার পতনের দিনও ডিএমপির উপকমিশনাররা শাহবাগ থানায় এসে 2 শতাধিক পুলিশ সদস্যকে আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ দেন। এমন নির্দেশনা পেয়ে আরো বেপরোয়া হয়ে ওঠে আইন শৃঙ্খলা বাহিনী। সেদিন ছাত্রদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি দমনের নির্বিচারে গুলি চালায় তারা। চানখারপুলে সেদিন শহীদ হয় স্কুল ছাত্র আনাস সহ 6 জন। ওই ঘটনায় করা মামলায় বৃহস্পতিবার চার্জ গঠনের শুনানি করে আসামি ও রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে মামলার চার্জ গঠনের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করে ট্রাইব্যুনাল 1। চার্জ ফ্রেম করার মতো যথেষ্ট উপাদান আছে
এবং ডিসচার্জ করার মতো কোনো উপাদান নাই, কাজেই চার্জ ফ্রেম হবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। প্রসিকিউশন বলছে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে পাওয়া নির্দেশনা বাস্তবায়ন করে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা। 50টারও বেশি ডিস্ট্রিক্টে, অর্থাৎ 54টা আমরা একটা তথ্য পেয়েছি, একটাতে 47টা তথ্য আছে। এইখানে একই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। কি অপরাধ একই ধরনের? এই অপরাধটার মধ্যে চাইনিজ রাইফেল ব্যবহার করা হয়েছে, SMG ব্যবহার করা হয়েছে, আর ড্রোন সিস্টেমটা কি, আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করার জন্য ড্রোন ব্যবহার করা হয়েছে, শনাক্ত করা হয়েছে। এই শনাক্ত করার পরে হেলিকপ্টার উড্ডয়ন করেছে, শনাক্তর ওখানে গুলি করা হয়েছে। গ্রেফতার থাকা আসামিদের পক্ষে আদালতে শুনানি করেন তাদের আইনজীবীরা, আর পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স। ন্যায় বিচারের প্রত্যাশা আসামি পক্ষের আইনজীবীদের। 2024 সালের জুলাই আগস্ট মাসে যে ঘটনা ঘটেছে, আসামির বিরুদ্ধে যে অভিযোগ, সেই ঘটনার সময় আসামি পুলিশের একজন কনস্টেবল হিসাবে তার উপর প্রযোজ্য দেশীয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তিনি জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য দায়িত্বরত ছিলেন। এর আগে কারাগারে থাকা 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে হওয়া 27 মামলার মধ্যে এটি প্রথম মামলা, যার চার্জ গঠনের মাধ্যমে শুরু হবে জুলাই হত্যাযজ্ঞের আনুষ্ঠানিক বিচার। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জুলাই 2024 54 বছরের স্বাধীন বাংলাদেশে এক নৃশংস মাস, যে মাসে ক্ষমতার মসনদ ধরে রাখতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার। খালি হয় হাজারেরও বেশি মায়ের বুক। ভয়াল সেই জুলাইয়ের 1 বছর পূর্তিতে শহীদ পরিবারদের দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। সাভার থেকে দেওয়ান ইমনের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। এত বড় কষ্টটা পাইলাম সারা জীবনের জন্য। জুলাই বিপ্লবে শহীদ হওয়া সাভারের তরুণ শ্রাবণ গাজীর হারানোর পর মায়ের বুক ফাটা আর্তনাদ এখনো থামেনি। একমাত্র সন্তান হারানোর শোকে স্তব্ধ হয়ে পড়েছেন আশুলিয়ার গেরুয়ার বাসিন্দা মান্নান গাজীর পরিবার। সাভার ল্যাবরেটরি কলেজ থেকে HSC শেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে মালয়েশিয়ার তানুকু আব্দুল রহমান ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন শ্রাবণ। কিন্তু দেশে ফিরে বন্ধুর ডাকে সাড়া দিয়ে 36 জুলাই মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেন তিনি, এবং সেখানেই পুলিশের গুলিতে প্রাণ হারান। বছর পেরিয়ে গেলেও শ্রাবণের পরিবার এখনো সন্তান হারানোর বেদনা কাটিয়ে উঠতে পারেনি। সরকারের কাছে তার একটাই দাবি, প্রকৃত অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এই রক্তের সাথে যেন সরকার বেইমানি না করে, যারা প্রকৃত খুনি তাদের জন্য আল্লাহ ওদের বিচার করে, কিন্তু যারা নিরীহ মানুষ তাদের জন্য বিচার না হয়। সন্তানের শূন্যতায় ভেঙে পড়েছেন বাবা মান্নান গাজী। একসময় যে ছেলের মুখ দেখে ভরসা খুঁজতেন, আজ তার দুঃখ সহ স্মৃতির ভরেই নুয়ে পড়েছেন তিনি। আমরা এখন নিঃস্ব, কারণ ছেলে ছাড়া আমরা এখন নিঃস্ব হয়ে আছি। ছেলে তো গেছে, আমার কষ্ট আমাদেরই হবে, আর কার তো কোনো কষ্ট হবে না। সন্তানের হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শহীদ শ্রাবণের পরিবারের। নিউজ ডেস্ক, দেশ টিভি। চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। পরীক্ষার আগের দিন গভীর রাতে সিভিল সার্জন কার্যালয়ে গোপন মিটিং ও পরীক্ষার দিন কেন্দ্রে কেন্দ্রে গিয়ে নির্দিষ্ট পরীক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সহকর্মী খায়রুজ্জামান সেতুর তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। চুয়াডাঙ্গায় 20 জুন 16তম গ্রেডে স্বাস্থ্য সহকারী পদে 39টি শূন্য পদের বিপরীতে 13,668 জন চাকরি প্রত্যাশীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 22 জুন 205 জনকে উত্তীর্ণ করে তালিকা প্রকাশ করা হয়। মৌখিক পরীক্ষা হয় 24 ও 25 জুন। এরই মধ্যে এই পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনুপস্থিত প্রার্থীকে উত্তীর্ণ করার অভিযোগ নিয়ে বিতর্ক বাড়ায় 23 জুন আসে সংশোধনী বিজ্ঞপ্তি। এতে বলা হয়, মুদ্রণজনিত ত্রুটির কারণে উত্তীর্ণের তালিকায় একজনের রোল নম্বরের স্থলে অপরজনের রোল নম্বর লিপিবদ্ধ হয়েছে। নতুন করে যুক্ত হওয়া এই প্রার্থীকে 25 তারিখে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এই প্রার্থীর চাকরি হয়েছে। উথলি 2 নম্বর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী পদে আমার ওয়াইফ একজন ক্যান্ডিডেট। তো এখানে সে পরীক্ষা দিতে যেয়ে দেখে যে একটা সংশোধিত রেজাল্ট এসছে। একটা মেয়ে প্রথমে তার রেজাল্ট আসেনি, পরে সংশোধিত রেজাল্ট এসছে। এই রেজাল্টটা আমার কাছে বিতর্কিত মনে হয়েছে। এই রেজাল্টটাই বিতর্কিত এবং আমরা চাচ্ছি যে, এবং তাকে ভাইবা নেওয়া হয়েছে সবার লাস্টে এবং তাকে চাকরি দেওয়া হয়েছে। এটাই আমার কাছে বিতর্কিত মনে হচ্ছে। তো যার রোল নাম্বারটাই নাই তার কিভাবে হচ্ছে যে ভাইবা নেওয়া হয়?
আর এটা এবার এটা এসে হচ্ছে যে রোল নম্বর না থাকার কারণেও সে এসছে, এবং আমি মনে করি যে এটা একটা বিতর্কিত রেজাল্ট। আর তারপরও আমাদের হচ্ছে যে রিটেন পরীক্ষার রেজাল্ট প্রকাশের পরপরই আমরা শুনতে পেয়েছি যে কাশীপুরের হচ্ছে যে একটা মেয়ের অলরেডি চাকরি হয়ে গেছে। তো যখন ভাইভা পরীক্ষায় অনুষ্ঠিত হয়নি তখন হচ্ছে যে তার কিভাবে চাকরি কনফার্ম হয়ে যায়। হচ্ছে যে সুষ্ঠু তদন্ত চাচ্ছি এবং চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কাছে বিনীতভাবে আকুল আবেদন জানাচ্ছি যেন বিষয়টা তিনি সুষ্ঠুভাবে পর্যালোচনা করেন। এবং ঠিক লেনদেন না হলে তো এটা হওয়া সম্ভব নয়। আর সে কি করে হচ্ছে যে ডিক্লেয়ার দেয় যে হচ্ছে যে তার চাকরি অলরেডি কনফার্ম যখন হচ্ছে যে ভাইভা পরীক্ষায় অনুষ্ঠিত হয়নি। অভিযোগ ওঠে পরীক্ষার কেন্দ্র ও সিট প্ল্যান 2 দফায় পরিবর্তন করার। চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা কেন্দ্রে 302 নম্বর কক্ষে পরীক্ষক একজন পরীক্ষার্থীকে উত্তর বলে দিচ্ছিলেন, প্রতিবাদ করলে কিছু সময় থেমে যান, পরবর্তীতে আবারও চেষ্টা করেন। এসব অভিযোগের তীর যার বিরুদ্ধে সেই সিভিল সার্জন বলছেন পরীক্ষা শতভাগ স্বচ্ছ হয়েছে। একটি প্রশ্ন এসেছে যে অনুপস্থিত রোল উত্তীর্ণ হয়েছে, আসলে ব্যাপারটা এরকম না। করণিক ভুলের কারণে একটি ডিজিট পরিবর্তিত হয়ে যায়, পরবর্তীতে সংশোধিত বিজ্ঞপ্তিতে সঠিক যে পরীক্ষার্থী সেই পরীক্ষার্থীকেই আমরা ডেকে নেই এবং সেই পরীক্ষার্থী পরবর্তীতে অংশগ্রহণ করে। এছাড়া সমস্ত প্রক্রিয়া বিধি মোতাবেক হয়েছে, স্বচ্ছতার সাথে হয়েছে। বিতর্কিত এ নিয়োগ বাতিল করে ফের পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।